আসসালামু আলাইকুম। সজলস ডায়েট ফালসাফার আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মোহাম্মদ সজল। ডায়াবেটিক পেশেন্টের কি পরিমিত পরিমাণে চিনি খাওয়া উচিত? এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। ডায়াবেটিক পেশেন্টকে পরিমিত পরিমাণে চিনি খেতে বলার যে পরামর্শটা, এই পরামর্শটা সঠিক কিনা আজকের এপিসোডে আমরা এটা দেখব। প্রাইমারিলি ডায়াবেটিক পেশেন্টদের পরিমিত পরিমাণে চিনি খাওয়া উচিত, এই পরামর্শের জনক হচ্ছেন একজন আমেরিকান এন্ডোক্রাইনোলজিস্ট। তো নাম হচ্ছে ডক্টর জে ব্যান্টেল। 1930 সালে উনি পরামর্শটা দেন যে ডায়াবেটিক পেশেন্টরা যদি পরিমিত পরিমাণে চিনি খান এবং সেটা যদি তাদের টোটাল ক্যালোরি কাউন্টকে ডিসরাপ্ট না করে, অর্থাৎ স্বাভাবিক ক্যালোরি কাউন্টের চেয়ে বেশি ক্যালোরি যদি তারা না খায় কিন্তু তার মধ্যে তাদের প্রয়োজনীয় পরিমাণ চিনি খাওয়া হয়, এটা নাকি তাদের জন্য কোনো সমস্যার সৃষ্টি করবে না। এটা হচ্ছে 1930 সালে ডক্টর ব্যান্টেলের দেওয়া পরামর্শ। তো চিনি শরীরের জন্য ঠিক কোন কোন জায়গা থেকে ক্ষতিকর সেইটাকে ভালোভাবে বোঝার জন্য আমেরিকান সরকার 1986 সালে একটা টাস্ক ফোর্স তৈরি করে। এটার নাম হচ্ছে সুগার টাস্ক ফোর্স। এই সুগার টাস্ক ফোর্স প্রায় 1000-এর বেশি গবেষণাপত্রের উদ্ধৃতি দিয়ে তারা একটা রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্টে বলা হয় যে দাঁতের সামান্য ক্ষতি করা ছাড়া সুগার জেনারেলি স্বাস্থ্যের জন্য তেমন খারাপ কিছু না। 1986 সালের কথা। এই 1986 সালের দেওয়া এই যে স্টেটমেন্ট সুগার টাস্ক ফোর্সের, এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে 1988 সালে আমেরিকার যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, এফডিএ, সেই এফডিএ সিদ্ধান্ত দেয় যে সুগার জেনারেলি রিকগনাইজড অ্যাজ সেফ, অর্থাৎ স্বাভাবিক ব্যবহারের জন্য বা সাধারণের ব্যবহারের জন্য এইটা নিরাপদ একটা জিনিস। এটা থেকে জেনারেলি স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব একটা নাই। এটা হচ্ছে 1928 সালে দেওয়া আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কথা। এখন রিসেন্টলি পরবর্তীতে রিসার্চ তো থেমে থাকে না, সায়েন্স তো আগায়, সায়েন্স এক জায়গায় আটকে থাকার জিনিস না। পরবর্তীতে কিন্তু প্রায় আরও 37 বছর চলে গেছে, কিছুদিন পর 40 বছর হবে। এই 37 বছরে সুগার এবং হেলথের উপর সুগার ইফেক্ট নিয়ে অসংখ্য রিসার্চ হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই 1928 সালের যে স্টেটমেন্ট, তার আগেও কিন্তু সুগার নিয়ে ইম্পর্ট্যান্ট একটা বই লেখা হয়েছে। সেই বইটার নাম হচ্ছে পিওর হোয়াইট অ্যান্ড ডেডলি। বেশ সারা জাগানো বই ছিল, কিন্তু পরবর্তীতে সুগার লবির ধারাবাহিক কাউন্টার মেজার্সের ফলে বইটা কিন্তু বাজার থেকে এক প্রকার উধাও হয়ে যায়। এটা নিয়ে গার্ডিয়ান পত্রিকায় দ্য সুগার কনস্পাইরেসি নামে একটা বিখ্যাত রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়েছিল 2016 সালে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সায়েন্টিফিক রিসার্চের নাম করে অনেক সময় বড় বড় কর্পোরেশন আমাদের মতামতকে প্রভাবিত করার সুযোগ নেয় এবং অনেক সময় তারা গভর্নমেন্টের পলিসিকেও চেঞ্জ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আসলে এই জায়গা থেকে আমাদেরকে যথাসম্ভব কাটিং এজ সায়েন্স এবং কমন সেন্স দুইটা জিনিস ব্যবহার করে সিদ্ধান্তে আসতে হবে। 1928 সালে এফডিএ কি বলেছিল, 1930 সালে ডক্টর ব্যান্টেল কি বলেছিলেন, তার চাইতে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে আসছে বর্তমান রিসার্চগুলো কি বলছে। আমি একজন ফিজিওলজিস্টের নাম বলবো, ডক্টর রবার্ট লুস্টিক। ডক্টর রবার্ট লুস্টিক কিন্তু সুগারের ইফেক্ট নিয়ে প্রচুর কাজ করেছেন। তার একটা বিখ্যাত বই আছে, বইটার নাম হচ্ছে মেটাবলিক্যাল। এই বইতে তিনি উল্লেখ করেছেন যে সুগার কিভাবে আমাদের সমস্ত শরীরের টোটাল সিস্টেমগুলোকে ডিসেবল করে দেয়। সুগারের ইফেক্ট কখন থেকে শুরু হয় বা কতটুকু সুগার দিনে খেলে এই সমস্যাটা শুরু হয়, এইটা নিয়ে এখনও কোনো সর্বজন গ্রাহ্য কোনো কনক্লুশনে পৌঁছানো মানুষের পক্ষে সম্ভব হয় নাই। কিন্তু মানুষ চেষ্টা করছে গ্র্যাজুয়ালি যে ধীরে ধীরে এই ব্যাপারটা একটা সার্বজনীন মতে আসা, ঐক্যমতে আসা। তো এখন সুগারকে বর্তমান সায়েন্টিফিক কমিউনিটি কিন্তু হ্যান্ডেল করছে পয়জন হিসেবে, মেটাবলিক পয়জন, হোয়াইট পয়জন, মেটাবলিক পয়জন। এটা খেলে আপনার উল্লেখযোগ্য কোনো লাভ হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু ক্ষতি হতে পারে যদি না আপনি অ্যাথলেট হন। আর আপনি যদি ডায়াবেটিক হয়ে থাকেন সেক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে আপনার জন্য কমপ্লিটলি নিষিদ্ধ। এইটার পরিমিত পরিমাণে খাওয়ার অনুমতি আছে কিনা, এই যে প্রশ্নটা হচ্ছে এরকম, ভাই আমি কি পরিমিত পরিমাণে বিষ খেতে পারি কিনা, আমার অনুমতি আছে কিনা, এইরকম একটা ব্যাপার আপনার জন্য সুগার বিষ যদি আপনি ডায়াবেটিক হয়ে থাকেন। সো যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে আমার জায়গা থেকে স্পষ্ট পরামর্শ হচ্ছে নো সুগার। আপনি একেবারে জিরো সুগার ডায়েটে থাকবেন। যদি একান্তই কোনো মিষ্টি খাবার খাওয়ার প্রয়োজন হয়, চেষ্টা করবেন সেটা যেন সপ্তাহে একবারের বেশি না হয় এবং সেটা যেন পরিমাণে 200 থেকে 300 ক্যালোরির ওপরে না। এই 200 থেকে 300 ক্যালোরির পুরোটা আপনার যদি সফট ড্রিঙ্কস হয়ে থাকে তাহলে আমি বলবো যে না, সফট ড্রিঙ্কসটা অ্যাভয়েড করেন।
অ্যাটলিস্ট কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেটার মধ্যে থাকা উচিত। যদি একেবারে না থাকে তাহলে সরাসরি সুগার ফর্মে না খেয়ে সিম্পল কার্বোহাইড্রেট ফর্মেও খেতে পারেন, যেমন আপনি সেমাই খেলেন, ফিডনি খেলেন, এই ধরনের ক্ষেত্রে। কিন্তু এই ধরনের মিল আপনার সপ্তাহে একটার বেশি কোনোভাবেই হওয়া উচিত না। সায়েন্সের নামে এখন পর্যন্ত মানুষের অনেক ক্ষতি করা হয়েছে। এই যে FDA যে স্টেটমেন্টটা দিয়েছে, জেনারেলি রিকগনাইজড অ্যাজ সেফ, এই জিনিসটা এখন খোদ আমেরিকাতেই বিতর্কিত। সো কোনো কিছু FDA অ্যাপ্রুভড মানেই সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, এটা মনে করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।